নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী চারুচন্দ্র চক্রবর্তী অর্থাৎ জরাসন্ধের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম পিস্তল। শুনতে থাকুন আজকের গল্প পিস্তল। রায়বাড়ির বউ হয় আসবার মাসখানেকের মধ্যে। এখানকার প্রায় সব কিছুই দেখে নিয়েছে শোভনা। শাশুড়ি দেখিয়েছেন ডেকে ডেকে। মস্ত বড় বাড়ি, 27খানা ঘর, সব জিনিসপত্র ঠাসা, কত দামি দামি আসবাব, বেশিরভাগই সাহেবী দোকান থেকে কেনা। রায়গিন্নি বউকে শুধু দেখাননি, সেই সঙ্গে শুনিয়েছেন ওদের রকমারি ইতিহাস। কোন রাজার দেওয়ান চমৎকার কাজ করা কর্পূর কাঠের টিপয়ে চা খাইয়েছিল কর্তাকে। জাগ দেখিয়ে বলেছিল, এর দাম কত জানেন? জানেন রায় বাহাদুর? 1000 টাকা। ব্যাস, আর যায় কোথায়? সেই দিন থেকে খেপে গেলেন, ওই রকম একটা টিপয়ে চাই। লোক চলে গেল মাইসরে। ঠিক ওই রকম কি আর পাওয়া যায়? জিনিস যদি বা পছন্দ হয়, দাম বলে কম। শেষকালে এক দালালের পাল্লায় পড়ে কিনলেন ওইটা। যখন আনা হলো, ভুরভুর করছে কর্পূরের গন্ধ। ও হরি, তখন কি জানি বাজে কাঠের উপরে কর্পূরের সেন্ট মাখিয়ে দিয়েছে। মাসখানেক যেতে এইসব উবে গেল। তখন আর তাকে পাই কোথায় বলে হাসলেন রায়গিন্নি। শোভনা বলল, আচ্ছা, কত দাম নিয়েছিল? 1500। কি সর্বনাশ, ডাকাত নাকি লোকটা? কপালে চোখ তুলল শোভনা। আর ওই যে বুদ্ধ মূর্তিখানা দেখছ, ওটা কিনেছিলেন এক ফেরিওয়ালার কাছ থেকে। আমি গিয়েছিলাম কালীঘাট। বাড়ি ফিরতেই সিঁড়ির মুখ থেকে ধরে নিয়ে এলেন এই ঘরে। দেখো কি জিনিস একখানা, আসল শ্বেত পাথরের মূর্তি, দাম মোটে 250। আমি তো চমকে উঠলাম। বলো কি, ওটা যে পেটেন্ট স্টোন। 3.5 টাকায় বিক্রি হচ্ছে কালীঘাটের মোড়ে। শুনেই ছুটলেন সে লোকের খোঁজে। সে কি আর তখন বসে আছে ওর জন্যে? একটা বড় ড্রেসিং টেবিল দেখিয়ে বললেন রায়গিন্নি, আর এইটা যেদিন কিনতে যাই, কি মজার কাণ্ড শোনো। আমাকে শুধু টেনে নিয়ে গেলেন সেই সাহেব পাড়ায়। ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি, তেষ্টাও পেয়েছে খুব। বললেন, এসো কিছু খেয়ে নেওয়া যাক বলে ঢুকে পড়লেন এক রেস্তোরাঁয়। আমি তো ভয়ে মরি, চারিদিকে খালি সাহেব আর মেম। তা একটা কোণ বেছে নিয়ে বসলাম আমরা। মাছ মাংস চলবে না, খাবার কথা শুধু আইসক্রিম। তা কি খেয়াল হলো, বলে বসলেন, দাঁড়াও, নতুন ধরনের নিরামিষ কিছু নেওয়া যাক। ওই সঙ্গে মেনু নিয়ে এলো, পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলেন। খাবার যখন এলো, উনি চান আমার দিকে আর আমি চাই ওর দিকে। কি জানো, জোড়া এই বড় বড় দুটো ঢেঁড়স। ঢেঁড়স ঢেঁড়স হেসে গড়িয়ে গেল শোভনা। হ্যাঁ, গোটা ঢেঁড়স সেদ্ধ, বেশ করে সাজিয়ে দিয়েছে ডিশের উপরে। বয় আসতেই রেগে উঠলেন, এটা কি এনেছ? সে বললে, আগে লেডিস ফিঙ্গার, তাই তো অর্ডার ছিল আপনার। বলে দেখিয়ে দিলে পেন্সিলের দাগ। চারিদিকে লোকগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে। আর তখনই বিল চুকিয়ে মানে সরে পড়লাম। তা ফিরবার পথে
তোমার শ্বশুর মশাই গাড়িতে বসে বললেন। মনে করলাম নামটা যেমন মিষ্টি, জিনিসটাও আহামরি গোছের হবে নিশ্চয়ই। লেডিজ ফিঙ্গার মানে যে ঢেঁড়স তা কেমন করে জানবো? যেমন বিটকেল জাত তেমনই বেটাদের ভাষা। ইংরেজি তো শেখেননি। আর একদিন কথায় কথায় বলেছিলেন রাগিনী, প্রথম প্রথম জানো নাম লিখতেও জানতেন না, এদিকে অত বড় রাজার ম্যানেজারই পেয়ে গেলেন। বড় বড় টাইপ করা চিঠি সই করতে হবে, কি করেন? ছেলেকে ডেকে বললেন, আমার নামটা লিখে দে তো একটা কাগজে। খোকাও লিখল, NN রায়। তার উপর হাত বুলিয়ে বুলিয়ে যা হোক একটা দাঁড় করালেন। কাজ চলে গেল। সই তো অনেকেরই পড়া যায় না। তারপর ছেলের কাছেই শিখতে শুরু করলেন ABCD। বেশি দূর এগোতে পারেননি। সাহেব সুবোধের সঙ্গে কথাবার্তা হিন্দিতেই চালাতেন। চিঠিপত্তর পড়ে শোনানো আর উনি যেমন যেমন বলে দিতেন সেইভাবে মুসাবিদা করে উত্তর লিখে টাইপ করতে পাঠানো। এসব কাজের ভার ছিল খোকার হাতে। এই জন্যেই ওকে চাকরি করতে দেননি, উকালতি পাশ করিয়ে নিজের কাছে রেখেছিলেন। এইসব কথা বলতে বলতে কোথায় যেন ডুবে গেলেন রায়গিন্নি। তারপর নিঃশ্বাস ফেলে বলতেন, তবু একটা জীবনে কি না করে গেছেন বলো? এই যা কিছু দেখছ এসব এক হাতের গড়া। শোভনা গালে হাত দিয়ে তন্ময় হয়ে শুনত। ভারী অদ্ভুত লাগতো এই ভেবে। অত বড় শ্বশুর তার জীবনেও ছোট ছোট মজার কাহিনীর অন্ত নেই। সব বড় লোকের জীবনে বোধহয় এমন ধারা ঘটে, বাইরের লোকে তার খবর রাখে না। এমনই আস্তে আস্তে খানিকটা করে শ্বশুরের সব কথাই জানতে পারল শোভনা। বরিশাল জেলার কোনো এক গ্রামে গরিবের ঘরে নগেন রায়ের জন্ম। ছেলেবেলায় বাপ মা উভয়ই মারা যান। কাকার সংসারে দিনগুলো সুখের ছিল না। গ্রামের পাঠশালায় দিন কয়েক বাংলা ধারাপাত পড়েছিল। পড়া ওই পর্যন্তই, শেখাটা বেশি দূর এগোয়নি। তার চেয়ে অনেক বেশি শিখেছিল মাছ ধরতে, খোল বাজাতে আর তাসের আড্ডায় তামাক টানতে। একদিন এই শেষের বিদ্যাটা কাকার চোখে পড়তেই নগদ পুরস্কার জুটল, গোটা কয়েক খড়মের ঘা। পিঠের দাগ হয়তো একদিন মিলিয়ে যেত, কিন্তু মনে যে দাগ পড়ল তা সহজে মিলতে চাইল না। তার 3-2 পরে ভোর রাত্রে ঘর ছাড়ল নগেন রায়। কত আর বয়স তখন, 14-15 হবে। স্টিমারের কেরানির সঙ্গে ভাবছিল খুলনা পর্যন্ত বিনা ভাড়াতেই যাওয়া গেল, তারপর রেল। তার আগে পেটে কিছু পড়া দরকার। এদিকে পকেট গড়ের মান। অগত্যা সোজা শহরের দিকে হাঁটতে শুরু করল। হঠাৎ চোখ পড়ল এক ডাক্তারের ডিসপেন্সারি। ডাক্তারবাবু বসে বসে চা খাচ্ছেন। নগেন রায় ঢুকে পড়ে চেয়ার টেনে বসল। গম্ভীরভাবে বললে, আমার জন্যেও 1 কাপ চা আনতে বলে দিন স্যার, তার সঙ্গে কিছু খাবার। ডাক্তারের চোখ তো ছানা বড়া। বেশ কিছুক্ষণ লাগলো সামলাতে। বললেন, তোমাকে তো চিনতে পারছি না। চিনবেন কেমন করে, আমি তো এখানকার লোক নই। ডাক্তার গলায় ঝোলানো রবারের নলটা হাতে তুলে নিলেন। বাগিয়ে ধরবার আগে রাস্তায় নেমে পড়ল নগেন। সঙ্গে সঙ্গে লম্বা দৌড়। স্টেশনে ফিরে দেখল মস্ত বড় এক বরযাত্রীর দল চলেছে কলকাতা। ভিড়ে পড়ল তাদের মধ্যে। হাঁক ডাক করে কুলির মাথা থেকে জিনিসপত্র ধরে সাজিয়ে গুছিয়ে রাখল যেখানে যেটা মানায়। খাটতে শুরু করলো বাবুদের ভাই ফরমাস। তামাক সেজে হুকোটা ধরিয়ে দিল কর্তার হাতে। কোনো এক বড় স্টেশন আসতেই জল বদলাবার নাম করে নেমে গেল। আড়ালে দাঁড়িয়ে প্রাণ ভরে দিয়ে নিল কয়েকটা লম্বা টান। বর বেচারা খিদের জ্বালায় ছটপট করছিল।
বিয়ের দিনে তো খাওয়া চলে না। হাতের ইশারায় নামিয়ে নিয়ে গেল নগেন। দোকানের পিছন দিকে বসে পেট ভরে খাইয়ে দিলে। সিঙ্গাড়া, সন্দেশ, চা, সেই সঙ্গে নিজের ব্যবস্থা যা, তার পরিমাণটা বেশ গুরুতর। বিয়ে বাড়িতে পৌঁছে নগেন একাই 100। রান্না থেকে ভাড়ার, বাসর থেকে বৈঠকখানা, চলল তার ছুটোছুটি। বরপক্ষ মনে করল কনে পক্ষের ছেলে, আর কনে পক্ষ ভাবল বরপক্ষের কুটুম্ব। খাতির যত্ন পাওয়া গেল দুতরফেই। পরদিন সকালে যখন জানাজানি হলো, তার আগেই উধাও হয়ে গেছে নগেন রায়। ঢাকা করি জিনিসপত্র সব ঠিক আছে, পাওয়া গেল না কেবল খান্দুই শান্তিপুরি ধুতি, একটা সিল্কের জামা আর এক জোড়া নতুন জুতো। তারপর কেমন করে কাঁধের চোখে ধুলো দিয়ে হাওড়া স্টেশনে গাড়ি চড়ে হঠাৎ একদিন দেওঘরে গিয়ে উদয় হলো নগেন রায়। সেও এক মস্ত বড় কাহিনী, সে কথা আরেকদিন হবে। তারপরেরটুকু আজ বলে রাখি। ওখানে ছিলেন ওর এক মাসুতো ভাই, এক টিকায়ের অর্থাৎ সাঁওতাল রাজার কাছারির নকল নবিশ। তারই বাসায় গিয়ে উঠল নগেন। কদিন পরে তিনি নায়েব বাবুকে বলে কয়ে ঢুকিয়ে দিলেন চাকরিতে। তহসিলদারের পেয়াদা, মাইনে 5 টাকা, তার সঙ্গে খাওয়া পড়া। কাজ হলো সাঁওতালদের গায়ে গায়ে ঘোরা, মনিবের ভাই ফরমাস, রান্নাবান্না করা, আর দরকার মতো মাথায় পাগড়ি বেঁধে লাঠি হাতে করে তার সঙ্গে খাজনা আদায় করে বেড়ানো। দেখতে দেখতে সাঁওতালি ভাষাটাও বেশ রপ্ত হয়ে গেল। শুধু ভাষা নয়, আপনজনের মতো জানতে চাইল ওদের মনের খবর, ওদের সুখ দুঃখ, অভাব অভিযোগ। আগের সব পেয়াদাদের বাইরে ভয় আর মনে মনে ঘৃণা করত সাঁওতালেরা। নগেন রায় পেল ওদের ভালোবাসা আর বন্ধুত্ব। এতে করে লাভই হলো রাজ সরকারের। অনেক বেয়ারা প্রজা, যারা কোনোদিন বাঘ মানেনি, রীতিমতো খাজনা দিতে শুরু করলো। আদায়ের পরিমাণ বেড়ে গেল অনেক গুণ। ব্যাপারটা বুঝতে পারলেন টিকায়েতের ম্যানেজার। কয়েক মাস যেতেই পেয়াদা থেকে তহসিলদার হলেন নগেন রায়। তারপর ধাপে ধাপে উঠতে উঠতে মুহুরি, নায়েব এবং সরকারি ম্যানেজার। শেষটায় একেবারে শেষ ধাপ ডিঙিয়ে পুরোপুরি ম্যানেজার, মিস্টার N.N. রায়। সাঁওতাল রাজা কিছু দেখেও না, বোঝেও না, ম্যানেজারই হলো আসল রাজা। ক্ষণজন্মা পুরুষ ছিলেন, ক্ষণজন্মা পুরুষ ছিলেন তোমার শ্বশুর মশাই, গর্বের সঙ্গে বললেন রায়গিন্নি। 10টা বছর নাটের সঙ্গে রাজত্ব করে গেছেন। বাড়ি, গাড়ি, টাকা কড়ি, লোকজন, তার সঙ্গে রায় বাহাদুর খেতাব, কোনোদিন কোনো অভাব রেখে যাননি। সবই দেখল শোভনা, খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়ে দিলেন শাশুড়ি। বাকি রইল শুধু একটা ঘর, তিতলায় ঠাকুর দালানের পাশে। সেখানে কোনোদিন নিয়ে যাননি বউকে। সেই ঘরখানা কখনো খুলতে দেখেনি শোভনা। ওখানে কি আছে জানতে তার ভারী কৌতূহল, কিন্তু নিজে থেকে যখন দেখালেন না, বলতে কেমন যেন বাঁধো বাঁধো লাগে। গেল কয়েকটা দিন, শেষটায় আর থাকতে পারল না। হাজার হলেও মেয়ে মানুষ তো, কদিন আর চেপে রাখবে পেটের কথা। ঠাকুর দালানে বেড়াতে বেড়াতে জিজ্ঞেস করে বসল, ওই ঘরটায় কি আছে মা? রায়গিন্নি সঙ্গে সঙ্গে জবাব দিলেন না, একটু কি ভেবে নিয়ে বললেন, আজ থাক মা, আর একদিন দেখো। শুধু দেখালে তো বুঝবে না, বলতেও হবে অনেক কিছু। তারপর একদিন নিজে থেকেই বললেন সব কথা। জানো তো, দেশশুদ্ধ সাঁওতাল একবার খেপে গিয়েছিল, জানো তো? লোকে বলে যাকে সাঁওতাল বিদ্রোহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বইতে পড়েছি, মাথা নেড়ে বলল শোভনা। আর আমরা চোখে দেখেছি মা।
বইতে আর কতটুকু লিখেছে, সে যে কি জিনিস না দেখলে ধারণা করা যায় না। এমন শান্তশিষ্ট জাত, কাজের সময় গাধার মতো খাটে, ফাঁকি দেওয়া কাকে বলে জানে না। কাজ যখন থাকে না, দল বেঁধে নাচে, গায়, বাঁশি বাজায়, আর প্রাণ ভরে হাঁড়িয়া টেনে বুঁদ হয়ে পড়ে থাকে। সেই তারাই একদিন রুখে উঠল তীর ধনুকার বর্ষা নিয়ে। যাকে দেখে তাকেই মারে, বাড়িঘর জ্বালিয়ে দেয়। অথচ কি যে হয়েছে বেশিরভাগ লোকই জানে না। সর্দার বলেছে, ব্যাস, সর্দারদেরও জানা নেই সব কথা। একটুখানি থেমে সেই ভয়ঙ্কর দিনগুলোর উপরে যেন একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন রায়গিন্নি, যুদ্ধ লেগেছে পশ্চিমে, মেসোপটেমিয়া নাকি যেন দেশ, সেখানেও ছড়িয়ে পড়েছে আগুন। নতুন রাস্তাঘাট তৈরি করতে হবে, পুল বানাতে হবে, হাজার হাজার কুলি চাই। সাঁওতালদের মতো কাজের লোক পাবে কোথায়? তাই ইংরেজ সরকারের হুকুম এলো আমাদের রাজার উপরে, কুলি পাঠাও। তোমার শ্বশুরকে ডেকে পাঠালেন লাট সাহেব, চাপিয়ে দিলেন কুলি জোটাবার ভার, আর তার সঙ্গে এক বোঝা আনকোরা নতুন নোট। বললেন, টাকার জন্যে ভাববেন না, দরকার হলে আরও দেব, হুকুম মানতেই হবে। গ্রামে গ্রামে আর কাটি লেগে গেল, অনেকেই ভিড়ল চকচকে টাকার লোভে, কিন্তু বিশেষ কোনো সাড়া পাওয়া গেল না। তখন চলল জোর জুলুম, সেখান থেকেই শুরু হলো গন্ডগোল। তারপর যারা গিয়েছিল তাদের মধ্যেও একদল মেয়ে পুরুষ কি সব হাঙ্গামা বাঁধিয়ে গুলি খেয়ে মরল। কতগুলো পালিয়ে এসে রটিয়ে দিল। ওখানে অনেক কষ্ট, খাওয়া পড়ার কষ্ট, থাকবার কষ্ট, তাছাড়া মেয়েদের মান ইজ্জত নেই, কথায় কথায় মারধর গালিগালাজ করে। তাই এই সব শুনে বেঁকে বসলো সাঁওতালেরা। কুলি আর পাওয়া যায় না। আর কাঠিরা মার খেয়ে ফিরে এলো, খুনও হয়ে গেল জন কয়েক। সরকারি লোকও মারা পড়ল কিছু। ধরপাকড় শুরু হতেই গোলমাল ছড়িয়ে পড়ল চারিদিকে। তোমার শ্বশুর মশাইও জড়িয়ে পড়লেন। এত যে ভালোবাসত ওকে, সব কোথায় তলিয়ে গেল। গোপনে খবর এলো, ফাঁক পেলে ওকেও তারা ছাড়বে না। কিন্তু কথাটা উনি আমার কাছে চেপে গেলেন। মাঝে মাঝে বড় বড় বস্তিতে সভা ডেকে উনি ওদের বোঝাতে চেষ্টা করতেন। এমনই এক সভায় যাচ্ছিলেন একদিন। বনের ভিতর দিয়ে পালকি চলেছে, আগে পিছে পাইক বরকন্দাজ। হঠাৎ একজন চেঁচিয়ে উঠল। পালকি থামিয়ে নেমে এসে দেখলেন পিঠের মাঝখানে বিঁধে গেছে সাঁওতালি তীর। মারাত্মক বিষ থাকে তার ফলায়, একবার মিটলে ধন্বন্তরী এসেও বাঁচাতে পারবেন না। হঠাৎ শোরগোল কানে যেতেই দেখা গেল শালবন ভেঙে জোয়ারের মতো ছুটে আসছে বিশাল দঙ্গল। চোখের নিমেষে পালকি, বেয়ারা, পাইক, বরকন্দাজ যারা সব ছিল, সব কোথায় মিলিয়ে গেল। দাঁড়িয়ে রইলেন উনি একা, তোমার শ্বশুর মশাই। লোকগুলো খানিকটা কাছে আসতেই চেঁচিয়ে বললেন, খবরদার, খবরদার, আর এক পা এগোলেই গুলি করব। বলেই পকেটে হাত দিলেন। প্রথমটা ওরা একটু থমকে গেল, তারপরে আবার হট্টগোল করে এগিয়ে আসতে লাগলো। আর তো দেরি করা যায় না। পকেটে যে জিনিসটা ছিল উঁচিয়ে ধরে উনিও মরিয়া হয়ে ছুড়লেন ওদের দিকে। চিৎকার করে বললেন, এখনো বলছি সরে যা, নইলে গুলি করব। ঠিক সেই সময় সাঁ করে একটা তীর বেরিয়ে গেল ওর ঠিক কানের পাশ দিয়ে। তখনও উনি তেমনি হাত উঁচিয়ে সামনে এগিয়ে চলেছেন সেই মারমুখো লোকগুলোর দিকে।
হঠাৎ ভিড়ের ভিতর থেকে কে একজন যেন বলে উঠল, পিস্তল পিস্তল। সঙ্গে সঙ্গে বিকট চিৎকার করে সেই ৫ লোক একেবারে হাওয়া। ১০ মাইল হেঁটে উনি বাড়ি ফিরে এলেন। এতক্ষণে যেন নিঃশ্বাস পড়ল শোভনার। চোখ দুটো রগড়ে নিয়ে কি যেন বলতে যাচ্ছিল। শাশুড়ি বললেন, চলো বৌমা, উপরে চলো। এতদিন যে তালা খুলতে সে দেখেনি, শাশুড়ির হাত থেকে চাবি চেয়ে নিয়ে আজ নিজেই সেটা খুলে ফেলল। সামনে বেদির উপর একটা কাঠের বাক্স। রায়গিন্নি ডালাটা তুলে বললেন, এইটাই এইটাই তার প্রাণ বাঁচিয়েছিল সেদিন। শোভনা ভিতরে একবার উকি মেরে প্রায় চেঁচিয়ে উঠল, ওমা, এ যে একটা তামার পাইপ, কিন্তু কত বড়। হ্যাঁ, অনেকটা তামাক ধরবে বলে অর্ডার দিয়ে করানো। সেই ছেলেবেলাকার হুকুর নেশা তো। ভীষণ হাসি পেল শোভনার, কিন্তু গলাটা চড়িয়ে হঠাৎ থেমে গেল শাশুড়ির গম্ভীর মুখের দিকে চেয়ে। উনি বললেন, একে প্রণাম করো বৌমা, একে প্রণাম করো। মিথুন কলেজের বিএ পাশ করা মেয়ে। প্রথমে খানিকটা হকচকিয়ে গেল, তারপর গলায় আঁচল দিয়ে প্রণাম করল সেই পাইপটার সামনে। শেষ হলো আজকের গল্প, জরাসন্ধের লেখা ছোট গল্প পিস্তল। ভারী চমৎকার একটি ছোট গল্প। আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, যারা নতুন শুনছেন গল্প এই চ্যানেলে, তাদেরকে বলছি আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।